জামায়াতে ইসলামীর আমির আজ টাঙ্গাইলে গিয়ে বিএনপি কর্মীদের হাতে মারধর খেয়ে মৃত্যুবরণ করেন। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সবাই দল বেঁধে জামাতে ইসলামের আমির উপরে ঝাঁপিয়ে পড়ে এবং জামাতের কর্মসূচি গন্ডগোল লাগিয়ে দিয়েছে। এদিকে আজ জামাতে ইসলামীর আমির টাঙ্গাইলে গিয়ে কঠিন বিপদের মুখে পড়ে বিএনপি কর্মীদের হাতে মারধর খায়। দেশে এই মুহূর্তে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে উত্তরের 3 জেলার কর্মসূচি শেষে টাঙ্গাইল সদরের পৌর মাঠে জনসভায় জামাত আমির। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী HM ইমরান। আমি ওই সমস্ত দুষ্ট লোকদের দুষ্টামির প্রতিবাদ করি, আমার পিছনে এখন লেগে গেছে। আপনারা দেখছেন না, দিন আগে আমার এক্স আইডি হ্যাক করে যা তা এখান থেকে চালাই দিছে। আমাদের ইউনূস চাচার সরকার হাসিনাকে একবারে কোন ঠাসা কোলে ফেলার অনেক চেষ্টা করেছে, কিন্তু চাচা জানে না যে শেখ হাসিনা তার থেকেও বড় খেলোয়াড়। হাসিনা সবসময় এক ধাপ এগিয়ে থাকে। হাসিনা সারা দুনিয়া এখন চষে বেরিয়ে তার রাজনৈতিক কার্যক্রম অব্যাহত রাখবে। হাসিনা আবারও প্রমাণ করলেন তাকে আটকে রাখা এত সহজ নয় চাচা। দর্শক, এই মুহূর্তে টাঙ্গাইল থেকে জামাত আমিরের সফরের খবর জানাচ্ছেন প্রতিনিধি আনিসুর রহমান। ইউনূস সরকার ক্ষমতা দখলের পর যে আত্মবিশ্বাসী ভাষা ব্যবহার করেছিল, সেটার মূল কথা ছিল একটাই, তিনি আন্তর্জাতিক মাঠের খেলোয়াড়। নাটকীয়ভাবে তারেক জিয়ার পক্ষে দাঁড়ালেন আমিরে জামাত। বিরাট চাঞ্চল্য সৃষ্টি করে আমিরে জামাত এখন রাজনীতিতে চালকের আসনে। দর্শক, রাজনীতিতে খেলা জমে উঠেছে। বাংলাদেশের রাজনীতির খেলা এই মুহূর্তে জমে উঠেছে। আজকে জামাতে আমির টাঙ্গাইলে যান এবং টাঙ্গাইলে গিয়ে কঠিন তুপের মুখে পড়েন। জামাতে আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল এবং সেই হ্যাকের বিষয়েও অনেক কথা বলেছিলেন জামাতে আমির। সেইটাকে কেন্দ্র করে এক প্রকার ঝামেলা লেগে যায় টাঙ্গাইল জনসভায়। দর্শক শ্রোতা, সারা দেশেই এই মুহূর্তে নির্বাচনী প্রচারণা হচ্ছে। একদিকে বিএনপি কর্মীরা পরিকল্পনা করে জামাতে আমিরের ক্ষতি করতে, অন্যদিকে জামাত কর্মীরাও তাদের প্রতিবাদ করতে তারা রেডি এবং প্রস্তুত রয়েছে। আজকে টাঙ্গাইলে খুবই ভয়াবহ অবস্থা। এই মুহূর্তে সবকিছু দেখতে পারেন একটি ভিডিওতে। জামাতে আমির তার বক্তব্যতে কি বলেছেন, অন্যদিকে কি কি পরিকল্পনা দেশে, সবকিছু দেখতে পারবেন। আমার পিছনে এখন লেগে গেছে, আর এমনি একটা দল ঝাঁপাইয়া পড়ছে, তাই রে নাই রে নাই রে বলে গান শুরু করেছে। 4 দিন আগে আমার এক্স আইডি হ্যাক করে যা তা এখান থেকে চালাই দিছে, আর এমনি একটা দল ঝাঁপাইয়া পড়ছে, তাই রে নাই রে বলে গান শুরু করেছে। লজ্জা! ওদের চুনুপুটি তো গাইল বটে, ওদের বড় বড় মাথাগুলো একই গান গাওয়া শুরু করে দিল। কাণ্ড জ্ঞান কোথায়? আলহামদুলিল্লাহ, আমাদের সাইবার টিম ওদেরকে শক্তভাবে কবজা করে ধরে ফেলেছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে মেইন কালপ্রিট, যে তাকে গতকাল পুলিশ গ্রেফতার করেছে। সত্য মেঘের আড়ালে ঢাকা থাকে না, সূর্যকে মেঘ ঢেকে রাখতে পারবে না। সত্য এখন উদ্ভাসিত, যা আল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য এখন মানুষের দূরগুড়া এসে দরজায় এসে বলছে, টক টক টক, জেগে উঠো, লাফ দাও, সামনে এগিয়ে যাও, পিছনে তাকানোর কোনো সময় নেই, পিছন নিয়ে কামড়া কামড়ি নাই, জাতিকে বিভক্ত করা নাই। আপনারা সেই ম্যারাথন দৌড়ে সবাই সামিল হবেন ইনশাআল্লাহ। যুবকরা, আমি আগেও বলেছি, এখনো বলছি, যুবকদের হাতে অপমানজনক বেকার ভাতা তুলে দিব না। সবগুলো হাতকে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে দেশ গড়ার কারিগরের হাতে ইনশাআল্লাহ আমরা কনভার্ট করব, পরিণত করব। সেদিন কাজগুলো সবার ন্যায্য পাওনাগুলো হাতে দিয়ে বলবো, এগিয়ে যাও, এ দেশ তোমাদের, উড়োজাহাজের ককপিটে বসো, আমরা বসবো প্যাসেঞ্জার সিটে ইনশাআল্লাহ। সেই গতিতেই বাংলাদেশ সামনে এগিয়ে যাবে। সেই যুবক, সেই সাহস, সেই উদ্যম, সেই শক্তি আমি আজকে কুড়িগ্রামের এই মাঠে দেখতে পাচ্ছি। যুবকরা তৈরি হয়ে যাও, এই বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিচ্ছি ইনশাআল্লাহ। এই বাংলাদেশের ভার তোমরা বহন করতে রাজি আছো? মোবারকবাদ। এগিয়ে যাব, কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। বাধা মানবো না ইনশাআল্লাহ, বাধা মানবো না। কোন বাধাই এবার জনতার বিজয় আর ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। এই কুড়িগ্রাম জেলার দুঃখ, 3টি নদী বর্ষা আসলেই মানুষের বুক কাঁপতে শুরু করে। কার ঠিকানাটা চিরতরে বিলীন হয়ে যাবে। আমাদের নদীগুলাকে হত্যা করে কঙ্কাল বানানো হয়েছে, মরুভূমি বানানো হয়েছে। সবগুলো চোর। 54 বছরের নদী শাসনের, নদী ভাঙ্গন রোধের যতগুলো বাজেট হয়েছে সব তাদের পেটে হজম করে নিয়েছে।
দধি সংস্কারের কাজ করে নাই। এই চোররা টাকা চুরি করে বিদেশে পাচার করেছে 28 লক্ষ কোটি টাকা। দেশবাসী, কুড়িগ্রামবাসী কথা দিচ্ছি, আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, ওদের মুখের ভিতর দিয়ে হাত পেট পর্যন্ত ঢুকায় সব বের করে আনবো ইনশাআল্লাহ। এদিকে উত্তরের 3 জেলার কর্মসূচি শেষে টাঙ্গাইল সদরের পৌর মাঠে জনসভায় যোগ দেবেন জামাত আমির। জানবো সেই প্রস্তুতির খবর। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী HM ইমরান। ইমরান, কয়টা নাগাদ আমির পৌঁছাতে পারেন সেখানে এবং নেতা কর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? শহীদ স্মৃতি পৌর মিলনায়তনে যেই মাঠ রয়েছে সেখানে আজকের এই জনসভা অনুষ্ঠিত হচ্ছে। 11 দলীয় ঐক্য জোটের জনসভা, যেখানে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এখানে আসবেন। তিনি আজকে কুড়িগ্রাম এবং লালমনিরহাট শেষ করে টাঙ্গাইলের এই জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে। প্রধান অতিথির বক্তব্য রাখবেন। আমরা এখনই দেখতে পাচ্ছি এই পৌর উদ্যান মাঠে এখানে অসংখ্য নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। টাঙ্গাইলের যে সকল এলাকা রয়েছে সেই এলাকাগুলো থেকে ইতিমধ্যেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা স্লোগান দিতে আসতে শুরু করেন। তবে এখন পর্যন্ত যে পৌর উদ্যান রয়েছে সেই মাঠ পরিপূর্ণ না হলেও নেতাকর্মীরা এখানে এসেছেন। পাশাপাশি টাঙ্গাইল শহরে জামাত সহ 11 দলীয় জোটের যে সকল নেতারা রয়েছেন তারা মঞ্চে উপস্থিত হয়েছেন, তারাও বিভিন্ন বক্তব্য রাখছেন, দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইছেন। যেহেতু এখানে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবেন বলে প্রত্যাশা করছেন এই টাঙ্গাইলের মানুষ। এই আসনটিতে টাঙ্গাইল 5 আসনে, যেখানে বিএনপির যে হেভিওয়েট নেতা বলা চলে সুলতান সালাউদ্দিন টুকু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি এখানকার যে প্রার্থী রয়েছেন আহসান হাবিব, জামাত মনোনীত প্রার্থী, তিনি কিন্তু এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই যে সমাবেশ, সেই সমাবেশ নাটকীয়ভাবে তারেক জিয়ার পক্ষে দাঁড়ালেন আমিরে জামাত। বিরাট চাঞ্চল্য সৃষ্টি করে আমিরে জামাত এখন রাজনীতিতে চালকের আসনে। দর্শক, রাজনীতিতে খেলা জমে উঠেছে, দর্শকদের মধ্যে উত্তেজনা, কিন্তু তারেক রহমান ঠেকাচ্ছেন আর আমিরে জামাত 4 ছক্কা মারছেন আর দর্শকদের হাততালি। আমিরে জামাত একের পর এক ইস্যু সৃষ্টি করে বিএনপিকে ঘুরপাক খাওয়াচ্ছেন, ঘোল খাওয়াচ্ছেন। তারপরে আমিরে জামাতই আবার চাপে পড়া তারেক রহমানকে একটু হাত ধরে টেনে উঠাচ্ছেন। দেখেন, এটা একটা খেলার সিস্টেম। আপনি যখন একের পর এক ইয়ারকর মারেন, ব্যাটসম্যান যখন ব্যাট জাগাতেই ভয় পায়, উইকেটও পড়ে না, রানও হয় না, তখন বলাররা অনেক সময় বিরক্ত হয়ে যায় যে না, উইকেট দরকার। তা এখন জামাত খেলছে আর বিএনপি ধৈর্য হয়ে যাচ্ছে, ব্যাট জাগাতে ভয় পায়। এখন জামাতের বলাররা ভাবছে যে একটু অন্য স্টাইলে বল করি, মানে ফ্লাইকিং ডেলিভারি দেই, ফ্লাইকিং ডেলিভারি, প্রলুব্ধকারী ডেলিভারি, যাতে সহজ বল মনে করে ছক্কা মারে। আর ছক্কা মারতে যে ক্যাচ আউট হয়ে যায়, ইয়র্কার দিলে তো আর ওটা ছক্কা মারা ব্যাটই জাগাতে পারে না, কোন রকম ঠেকায়। আর ফ্লাইকিং ডেলিভারি দিই, বিভিন্ন ধরনের ফ্লাইকিং ডেলিভারি হয়। সরাসরি ফুল টাচ দেয়া, ফুল টাচ দেখলে অনেকে ছক্কা মারতে যায়, আউট হয়ে যায়, কারণ বল বাউন্ডারি বাইরে নেওয়ার মতো সক্ষমতা নাই। এরকম ডেলিভারি দিচ্ছে জামাত, মাঝে মাঝে একটু টান দিচ্ছে। আমিরে জামাত এরকম হালকা টান দিচ্ছে যে ছক্কা মারো, তারপরে ক্যাচটা ধরি। দর্শক, আমিরে জামাতের খেলাটা দেখেন কতটা অসাধারণ, রাজনীতি কিভাবে তিনি খেলছেন। আর তারেক জিয়াটা দেখেন, তারেক জিয়া মানে উল্টাপাল্টা কথা বলা। কি তারেক জিয়ার চরিত্রটা কি? এখন তিনি বলেন যে কুমিল্লায় নাকি তিনি ইপিজেড করবেন, অথচ 2007 থেকে কুমিল্লা ইপিজেড। তিনি রংপুরে যে বলেন তিনি নাকি তিস্তা ব্যারেজ করবেন, অথচ তিস্তা ব্যারেজ তার বাপই করে দিয়ে গেছে। যশোরে গিয়ে বলেন তিনি নাকি কি করবেন, যশোরে বন্ধ হওয়া চিনিকল চালু করে দিবেন, অথচ যশোরে কোনো চিনিকলই নেই। আবার নরসিংদীতে যে বলেন নরসিংদীতে নাকি ভূমিকম্প হয় না। চিন্তা করছেন কোন জগতে আছে তারেক রহমান? মানে ভুয়া, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, দুইটাই। মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশনের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। একটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়ানো, আর একটা হচ্ছে জানে না জেনে ভুল তথ্য ছড়ানো। তারেক রহমান দুইটাই করছেন, যে ইচ্ছা করে ভুল তথ্য ছড়াচ্ছেন, আবার না জেনেও ভুল তথ্য ছড়াচ্ছেন। অতিরিক্ত কনফিডেন্স থেকে মাঝে মাঝে ঝামেলা পাকায়। বাংলা একটা কথা আছে যে অতিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে। এই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি এবং জামাতের মধ্যে যে প্রতিযোগিতা চলছে, এর মাঝখানে জামাত অনেক দিকে অনেক ভালো কাজ করছে, আমরা প্রশংসাও করছি। কিন্তু কিছু কিছু জামাতের নেতা আছেন যারা মনোনয়ন পেয়েছেন, তাদের কর্মকাণ্ড দেখলে মানুষের মধ্যে একটা ভয় তৈরি হয় যে জামাত ক্ষমতায় গেলে আসলে এই মানুষগুলোকে কিভাবে ব্যালেন্স করবে। কারণ যখন আমরা দেখি খোদ সেনাবাহিনীর সাথে এই ধরনের বাক্য বিনিময়,
তখন মনে হয় ডাক্তার শফিক সাহেব বা দলটির এক শ্রেণীর নেতারা যখন জামাতকে মানুষের কাছে গ্রহণযোগ্যতা দেওয়ার চেষ্টা করছেন, তো কিছু কিছু এমপি প্রার্থী যারা আছেন তাদের আচার আচরণে মনে হয় যে তারা যদি ক্ষমতায় যায় ধরাকে সরা জ্ঞান করবে। আমার মনে হয় এটার জন্য ক্ষমা চাওয়া উচিত। কথা বলছি বিএনপির সাথে, মানে জনাব তারেক রহমানের সাথে ঢাকা 17 আসন থেকে যিনি নির্বাচনী প্রতিদ্বন্দ্বী আছেন, এই মুহূর্তে খুবই আলোচিত আসম খালিদুজ্জামান। মানে টোটালি ভিন্ন জামাতের নেতাকর্মীরা যেভাবে প্রচার প্রচারণা চালান, ওনার বডিগার্ড, ওনার লাইফস্টাইল, টাকা পয়সা আছে হয়তো, কিন্তু সেনাবাহিনীর সাথে গিয়ে আজকে যে আচরণ করেছে এটা কোনোভাবেই আসলে মানার মতন বিষয় না। বলছিলেন ঘটনার প্রেক্ষাপটটা হচ্ছে ক্যান্টনমেন্টে তিনি হয়তো কোনো একটা কাজে গিয়েছেন, তো ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশের একটা নিয়ম আছে। এখন আপনি যেই হন আপনাকে সেই নিয়ম মানতে হবে, কিন্তু না, নিয়ম মানতে নারাজ। উল্টো শোনালেন কি 5ই আগস্টের পর এরকম কত সেনাবাহিনীর অফিসাররা পায়ে ধরে নাকি পড়াচ্ছিল, সার বলে নাকি দম দিছে। এগুলা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অধ্যত্বপূর্ণ কথাবার্তা। এগুলা হচ্ছে জামাতের যে গ্রহণযোগ্যতা মানুষের কাছে সেটাকে নেগেটিভিটি নেওয়া। এইটা হচ্ছে ওই কাণ্ড যেটা নিয়ে মানুষ জামাতকে অনেক ক্ষেত্রে ভয় পায় যে সেনাবাহিনীর সাথে আসলে জামাতের আচরণটা কি হবে। তো এরকম বক্তব্য কোথাও না কোথাও কাম্য না। তিনি আপনার এখানে যেটা আসছে যে ওনার এই বক্তব্যের পর অলরেডি আমরা দেখেছি যে 24 ঘন্টার মধ্যে এই প্রার্থীকে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়েছে এক্স ফোর্সেস নামক একটা সংগঠন। তারা বলছে যে আমরা যদি দেখি আপনার এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন, তারা বলছে যে এমন আচরণ এবং মন্তব্যের জন্য আগামী 24 ঘন্টার মধ্যে তাকে ক্ষমা চাইতে হবে। যদি না হয় তাহলে এই নেতাকে ক্যান্টনমেন্টে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। সংগঠনটির প্রেসিডেন্ট লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ খান তিনি আপনার বলছেন যে এক্স ফোর্সের অ্যাসোসিয়েশন গভীর উদ্যোগের সাথে লক্ষ্য করেছে যে একটি রাজনৈতিক দলের ঢাকা 17 আসনের নির্বাচনী প্রার্থী খালিদুজ্জামান ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্রসহ প্রবেশের চেষ্টা করছেন। উক্ত প্রার্থী ক্যান্টনমেন্টে প্রবেশকালে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা সদস্যরা অস্ত্রসহ প্রবেশে বাধা দিলে সেখান থেকে তার অধ্যত্বপূর্ণ আচরণ এবং সেনার সদস্যদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ এবং অবমাননাকর মন্তব্য দিয়েছেন। এই ধরনের বক্তব্য এবং আচরণ সামরিক বাহিনীর মনোবল, মর্যাদা, রাষ্ট্রীয় শৃঙ্খলার উপর সরাসরি আঘাত। এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন এই ঘটনার তীব্র নিন্দা জানায়। ইউনূস সরকার ক্ষমতা দখলের পর যে আত্মবিশ্বাসী ভাষা ব্যবহার করেছিল সেটার মূল কথা ছিল একটাই, তিনি আন্তর্জাতিক মাঠের খেলোয়াড়। তাই বাংলাদেশকে কারো দরজায় যেতে হবে না, সবাই বাংলাদেশের দরজায় আসবে। কথাটা শোনাতে বড়, কিন্তু অর্থনীতি তো বক্তৃতা দিয়ে চলে না। বাস্তবতা হলো গত 17 মাসে নতুন বিদেশি বিনিয়োগের ঢল তো দূরের কথা, বরং ঝুঁকি বুঝে বহু বিদেশি কোম্পানি চলে গেছে বাংলাদেশ থেকে। আর যে খাতটা বাংলাদেশের অর্থনীতিকে টেনে রেখেছিল, রিজার্ভকে শ্বাস দিয়েছিল, ব্যাংকিং সিস্টেমকে ভাসিয়ে রেখেছিল, গ্রাম থেকে শহর পর্যন্ত পরিবারের রান্নাঘর চালাচ্ছিল, সেই তৈরি পোশাক এবং টেক্সটাইল চেইন এখন টালমাটাল নয়, একটা ভয়াবহ অবস্থার মধ্যে গিয়ে পড়েছে তারা। বাংলাদেশের এই সংকটের পেছনে রয়েছে দীর্ঘমেয়াদী নীতিগত ব্যর্থতা। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সাথে ইউরোপীয় ইউনিয়নের ঠিক এই ধরনের একটি মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা চলছিল, কিন্তু গত আগস্টে সরকার পতনের পর সেই আলোচনা থেমে গেছে। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত স্পষ্ট করে বলেছেন বাংলাদেশের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো লিখিত প্রস্তাব পাঠানো হয়নি। অর্থাৎ ইউনূস সরকার এই গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি, অথচ ইউরোপীয় ইউনিয়ন ভারতের সঙ্গে যে চুক্তিটি সই করেছে সেটি আসলে বাংলাদেশের সঙ্গে, শেখ হাসিনা সরকারের সঙ্গে হওয়ার কথা ছিল। বাংলাদেশের অর্থনীতির আকাশ থেকে যে কালো মেঘ সরছে না তা এখন আর কেবল আশঙ্কার পর্যায়ে নেই, তা রীতিমতো বজ্রপাতের মতো আঘাত হানতে শুরু করেছে। বর্তমান অবৈধ ইউনূস সরকার ক্ষমতা দখল করার পর গত 17 মাসে জাতিকে যে স্বপ্ন দেখিয়েছিল তার সঙ্গে বাস্তবতার ফারাক যোজন যোজন। ডক্টর ইউনূস নিজেকে আন্তর্জাতিক মাস্টারমাইন্ড বা বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে উপস্থাপন করেছিলেন, হায়ার করেছিলেন লুৎফে সিদ্দিকী, আশিক চৌধুরীর মতো তরুণ লাফাড়ু বিমান বালকদেরকে। বলা হয়েছিল তার ব্যক্তিগত ইমেজ এবং এই সব লাফাড়ু বালকেরা বিদেশ থেকে বাংলাদেশে সমস্ত বিনিয়োগ নিয়ে আসবেন, কাউকে আর দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে না। কিন্তু নিষ্ঠুর বাস্তবতা হলো গত 1.5 বছরে নতুন কোনো বিদেশি বিনিয়োগ তো আসেইনি, বরং চলমান অস্থিতিশীলতা এবং নীতিহীনতার কারণে বহু বিদেশি কোম্পানি তাদের ব্যবসা গুটিয়ে ভিয়েতনাম বা ভারতের দিকে পা বাড়িয়েছে। অর্থনীতির মেরুদণ্ড হিসেবে পরিচিত তৈরি পোশাক শিল্প বা রেডিমেড গার্মেন্টস এখন কার্যত লাইফ সাপোর্টে। এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন ভারতের সঙ্গে যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ স্বাক্ষর করেছে তা বাংলাদেশের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার শামিল। অথচ কথা ছিল ইউরোপের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক আরো গভীর হবে, কিন্তু বাস্তবে দেখা গেল যে চুক্তিটি বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্য জরুরি ছিল যেটি
ঠিক সেই চুক্তিটি ইউরোপীয় ইউনিয়ন করলো ভারতের সঙ্গে। এর ফলে বাংলাদেশের পোশাক শিল্পের ভবিষ্যৎ এখন এক অতল গহ্বরের মুখে। পরিস্থিতি কতটা ভয়াবহ তার প্রমাণ মেলে বাংলা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এইখানে আমরা দেখতে পাচ্ছি জামাতে আমিরের আজকের কর্মসূচিকে ঘিরে অনেক কথা হচ্ছে, অনেক নিউজ প্রতিবেদন হচ্ছে। সেই প্রতিবেদনগুলো দেখে আমরা দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেক ধারণা পেয়েছি। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, এখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, কেন আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।